না 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 না, আর ভালো লাগে না এই চেহারার জন্য এত। না, আমার অকৃতজ্ঞ কঠিন হৃদয়। ঈশ্বর, ঈশ্বর, কেন আমি তাকে কোনোদিন ভালোবাসতে পারিনি? তার চেয়ে ভালোবাসার যোগ্য পাত্র আমার আর কে ছিল? দেবতার মতন গঠন, সিংহের মতন বীর্য, মাতার মতন স্নেহ, শিশুর মতো সারল্য, কিন্তু তবু তবু তোমাকে আমি ভালোবাসতে পারিনি। ঈশ্বর জানেন তোমাকে ভালোবাসার জন্য নিজের সঙ্গে কি যুদ্ধ করেছি, কিন্তু তবু তবু পারলাম না। আমার উচ্চ আশাই তোমার সর্বনাশ করেছি, কিন্তু না, তবে আমি যুদ্ধ করবো, এই শয়তানিকে আমি দমন করবো। স্বামী, তুমি মরেছিলে পরের সঙ্গে যুদ্ধ করে, আর আজ আমি মরবো নিজের সঙ্গে যুদ্ধ করে। আচ্ছা আচ্ছা, মানুষের মধ্যে কি দুটো মানুষ আছে? হ্যাঁ, তা নাহলে অক্লান্ত দ্বন্দ্ব চলেছে কার সঙ্গে? আমি আমি আজ ভারতের সম্রাজ্ঞী, আমার গৌরব না লজ্জা, জয় না পরাজয়। আমি ক্ষমতা আরে মদিনা পান করেছি, প্রতিধ্বনিতে তার উষ্ণ উত্তেজনা অনুভব করছি, কিন্তু নূরজাহান সাবধান, তুমি সেই শিখরের কিনারে এসে দাঁড়িয়েছো। দাও দাও ঘোড়া ছুটিয়ে দাও নূরজাহান, দাও, হয় জয় না হয় মৃত্যু। না না না, আমি তো ছুটে চলেছি নিজের থেকে নিজেকে পালাবার জন্য। ভাবছি বিকারের উত্তাপে কার্য করেছি অঙ্কুশ তারণার উন্মাদনায়। মরতে আমি ভয় করি না, না মরতে আমি ভয় করি না, কিন্তু কথা সত্য যে মরতে আমার ইচ্ছা ছিল না। কে চায় মরতে? আমার তো সব ছিল, অনুপম রূপ, অতুল ঐশ্বর্য, দেবতার মতো স্বামী। আমার এখনো বেঁচে থেকে আস মেটেনি, ভোগ করে আস মেটেনি, ভালোবেসে আস মেটেনি। না, আমি বেশ বুঝতে পারছি বৃথা আয়োজন সম্মুখে আমার পতন নিশ্চিত। ওই ওই আমি বিনাশের কল্লোল শুনতে পাচ্ছি। নিয়তির অদৃশ্য তর্জনী অদূরে লক্ষ্য করে আমাকে যেন ডেকে বলছে, এই যে তোমার জন্য শ্রেষ্ঠ পেতে বসে আছি, এসো এসো এসো। অপূর্ব অপূর্ব অপূর্ব, অসাধারণ, অভূতপূর্ব। এতক্ষণ এতক্ষণ আপনারা মুগ্ধ বিস্ময়ে যার অভিনয় দেখছিলেন, আসুন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই মুহূর্তে উনি যদি ওনার ওই সম্রাজ্ঞী নূরজাহানের শয্যা খুলে ফেলেন আপনাদের সামনে দাঁড়িয়ে আপনারা আপনারা সবাই ওনাকে চিনে ফেলবেন, কেননা উনি আমাদের এই অঞ্চলেরই মানুষ। আজকের এই সারা রাত্রিব্যাপী বিচিত্র অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা কমল কিশোর সেন মহাশয় ওনাকে আবিষ্কার করেছেন। বাংলার যাত্রা পালার এককালের এই খ্যাতনামা অভিনেত্রীর নাম মোহন দত্ত। মোহনদা, ও মোহনদা, আসুন আসুন মোহনদা, আসুন। নমস্কার 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 নমস্কার। মোহন দত্ত, এটা কিন্তু আমার পুরো নাম নয়। আমার পুরো নাম হচ্ছে রমণী মোহন দত্ত। হ্যাঁ, কিন্তু কি করে যে নামের এই প্রথম অংশটা বাদ চলে গেল। আপনার এখানে সব আনন্দ পেতে এসেছেন, আমি আমার জীবনের দুঃখের কথা বলে আপনাদের আর কষ্ট দেব না। শুধু শুধু এইটুকু বলে যাই যে এই কমল কিশোর বাবু আর এই ক্লাবের ছোট ছোট ভাইদের কাছে আমার ঋণের শেষ রইল না। 12 বছর পর আমি যে আবার মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করতে পারবো আমি ভাবতে পারিনি। 12 বছর আগে জানেন, 12 বছর আগে না আমাকে অভিনয় ছেড়ে দিতে হয়েছিল। হ্যাঁ, আমাকে দল থেকে বার করে দেওয়া হয়েছিল, প্রচার করে দেওয়া হয়েছিল যে আমার নাকি ক্ষমতা শেষ হয়ে গেছে, কোনো দলে নাকি আমার আর ঠাঁই হবে। সেই দুঃখের কথাই আপনাদের বলে ফেলছি আমি আবার। আপনারা বিশ্বাস করুন, আমি এতদিন পর আমি যে আবার আপনাদের সামনে মঞ্চে উঠে অভিনয় করতে পারবো আমি ভাবতে পারিনি। তাই প্রথমটায় না কেমন একটু ভয় ভয় করছিল। হ্যাঁ গো, হ্যাঁ, বুকের মধ্যে কে যেন হাতের পিটছিল একেবারে। ভাই, দর্শককে একটু জিজ্ঞেস করে দেখো, যদি হাততালি দিয়ে ভালো লেগে থাকে তো একটু হাততালি যদি দেয়, একটু জিজ্ঞেস। ও হ্যাঁ, মোহনবাবু না মানে রমণী মোহনবাবু না ভাই, বলছেন? না না, ওই নামটা বাদ গেছে, তুমি বাদ যেতে দাও। মোহন দত্তই বলো, অতি হবে, বলো ভাই। বেশ, সম্রাজ্ঞী নূরজাহান আপনাদের কাছে আবেদন রাখছেন, বাবা রে বাবা। ওনার অভিনয় যদি ভালো লেগে থাকে হাততালি দিয়ে তার উত্তরটা আপনারা দিয়ে দিন। আপনারা আমার অভিনয় দেখে খুশি হয়েছে, কমলদা আসবে, এত ব্যস্ত। এটা যে আমার কাছে কত বড় আনন্দের তা ভাষায় প্রকাশ করবার ক্ষমতা আমি হারিয়েছি। আপনারা তো খুব সম্রাজ্ঞী নূরজাহানের অভিনয় দেখলেন, এবার আমি একটি গান শোনাবো, বেহুলার মান্দাস ভাসানির গান। এটাই আমার আজকের সন্ধ্যার শেষ নিবেদন। বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দরকে নিয়ে ভেলাই করে চলেছে, আর তার 3 ভাই সুবল সুন্দর হরি তাকে তীরে ফিরে আসার জন্য আহ্বান করছে, ডাকছে। তখন বেহুলা বলছে, আমি একটু বসে করছি। হ্যাঁ, এই গিরিদা পারলে একটু বাজিয়ে দিও না ভাই। হ্যাঁ ঠিক আছে, অনেকদিন পর তো দেখি, পারলে বাজিও। ঠিক আছে। ঠিক আছে, ঠিক।
লোহার বাসর ঘরে হইল বিপদী, হইল বিপরীত। কাল সর্পে খাইল মোর প্রভু আসম্বি, হইল বিপরীত। প্রাণনাথ লইয়া কোলে জলে ভেসে যায়, কহিও মায়েরে আর দেখাবে না, জলে ভেসে যায়। বিবাদিনে পতি মরে অতি অকুশল, মনেতে মনসা মাত্র ভরসা কেবল। তার সদাগর পিতা কহিও তারে, বেহুলার পতি মইল লোহার বাস। জলেতে ভাসিয়া যায় জিয়া বাড়ি আসে, বন্ধুগণ শুনে কান্দে রিপুগণ হাসে। জিয়া বাড়ি আসে লোহার বাসর ঘরে হইল বিপরীত। কাল সর্পে খাইল মোর প্রভু আসম্বি, হইল বিপরীত, হইল কি দরকার ছিল এইসব পরে একেবারে বাড়ি অব্দি আসবার? যেখানে বসে সেজেছিলে সেখানে ছেড়ে আসতে পারলে না তো? বারে, আমি যখন মঞ্চের পেছনে গ্রিন রুমের সাজগোজ করছিলাম তখন তো গ্রিন রুমটা খালি ছিল, হ্যাঁ। আর যখন মঞ্চ থেকে নেমে এলাম তখন গ্রিন রুম বোঝায় সব লোকজন, ওই সিনেমা টিনেমার লোকজন, ওদের সামনে কখনো পোশাক ছাড়া যায়? তবে জানো, ওরা না আমায় খুব দেখছিল, খুব দেখছিল। আরে একজন তো উঠে এসে আমার সই চাইলো, আমি তো লজ্জায় মরে যাই। ওমা, তুমি তুমি আবার সই দিলে না কি গো? বললো তারপর মেয়েটা আমায় পেন্নাম করে কি বললো জানো? বললো আমরা মেয়ে হয়ে যা করে দেখাতে পারি না, আপনি ব্যাটা ছেলে কি সুন্দর তা করে দেখালেন, আপনার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। এইসব কথা বললে তোমাকে? তারা বুঝি সিনেমা করে? তাই তো বলবে, ওই যে একটা মেয়ে আছে না, ও খুব ভালো অভিনেত্রী, আমি নামটা ছেড়ে ভুলে যাই গো। আরে বলো, প্রায় বিখ্যাত অভিনেত্রী, সমস্ত ভালো ভালো অভিনয় করে গো। কি বলো, আরে কি একজন পর্ণা আছে না, ঋতুপর্ণা, হ্যাঁ সে তোমার সই নিলে? যা, লোকে বলে তার সই নেবার জন্য পাগল, আর তুমি? আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না তো? একদম না। কমল কিশোর বাবুকে ডেকে জিজ্ঞেস করো, ওরা তো সব ছিলেন সেখানে, ওরা তোমাকে সব বলে দেবে, সব বলে দেবে, সব বলে দেবে। তারপর কি হলো গো? তারপরে ওই গ্রিন রুমের দিকটি ঠেলে ওখান থেকে কোনো রকমে বেরিয়ে একটা রিক্সা নিয়ে একেবারে সোজা বাড়িতে চলে গেলাম। তুমি এই বেশে খোলা রাস্তা দিয়ে রিক্সা করে এলে? হ্যাঁ সবাই দেখলো না? হ্যাঁ দেখলো। কেউ কিচ্ছু বললো না? মা কি আবার বলবে গো, আমাকে তো তখন সব এলাকা লোক হাঁ করে দেখছে অবাক বিস্ময়। হ্যাঁ গো, আমাকে তো তখন সবাই হাঁ করে, শুধু শুধু একজন আজকে জানো, একজন। কে? ও না, কিছু না, কিছু না, কিছু না গো, ও কিছু না। ও কি সুপ্রভা, তুমি এখনো কেকটা খাওনি? আচ্ছা তুমি বলো, এইসব দামি জিনিস কষ্ট করে আনবার ক্ষমতা আমার কোনোদিন হবে? না না, খেয়ে না, খেয়ে খেয়ে খেয়ে। শুধু শুধু কেক দিল, টাকা পয়সা কিচ্ছু দিল না? এই মা, টাকা দেবে কেন, আমি কি পাড়াতেই থাকি গো। তাতে কি হয়েছে? তুমিও তো একজন শিল্পী। হ্যাঁ শালপাতা কোনো কাজে লাগে না? ছিলুম গো 12 বছর আগে, এখন তুমি তো পাতা। তাছাড়া সুপ্রভা, ওরা তো আমায় জোর করে ডেকে নিয়ে যায়নি, আমি আমি বলে কয়ে ওই কমলবাবুকে বলে কয়ে সুযোগটা করে নিয়েছে। হ্যাঁ, তোমার আমাকে অত বড় সুযোগ দিয়েছে, ফুল দিয়েছে, কেক দিয়েছে, সম্মান দিয়েছে, আমার কি দেবে? এসব কথা কেন বলছি? তুমি তো বুঝবে না। কেন বলো শুনি, বল বল। তার কানে যদি একবার কথাটা গিয়ে থাকে তাহলে কি হবে সেই জানে। কার?
তবু যদি গোটা টাকা নিয়ে ঘরে ফিরতে, একটা উত্তর দিতে পারতাম আমি। বুঝেছি বুঝেছি, তুমি তপুর কথা বলছো না? তপু, তপু তো আমাকে দেখলো। দেখলো মানে? সে কি? দেখলো মানে দেখলো, হ্যাঁ। আমি যখন ওই রিক্সা করে বাড়ি ফিরছিলাম তখন তপু আমাকে দেখে ফেলেছে আজকে। কি? তুমি এই পোশাকে তপুর দোকানের সামনে দিয়ে এলে? আরে বাবা না গুনা, তাই আসে নাকি বোকা কোথায়? আরে বাবা না গুনা, তপুর দোকানের সামনে দিয়ে যাতে না আসতে হয় সেজন্য রিক্সাওয়ালাকে বললাম যে পাশের গলি দিয়ে ঘুরে যেতে। হ্যাঁ, কিন্তু তপু যে সময় নিজের দোকানটা ছেড়ে গলির মোড়ে ওই মিষ্টির দোকানটা দাঁড়িয়ে থাকবে, আমি কেমন করে বুঝবো? চোখাচোখি হয়ে গেল, লুকোনো যায় কাছে। সর্বনাশ! বাড়ি ফিরে চেঁচিয়ে পাড়া মাথায় করবে। ও দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, তুমি তো তুমি তুমি এমন কথা বলছো না সুপ্রভা, যে তপুর সঙ্গে দেখা না হলে তপু জানতে পারতো না আমি আজকে অভিনয় করেছি। পাড়ার সমস্ত লোক গিয়েছিল না, বলে দিত না। হ্যাঁ, তোমার যত সব আজে বাজে দুশ্চিন্তা। বাধা তো বাধা, বাধা বাধা। দেখো না, দেখো না, দেখো দেখো। দেখো না, হ্যাঁ, দেখো একদিন পর বুঝলে, একদিন পর অভিনয় করতে উঠলাম তো কি যে ভালো লাগছিল, তোমায় কি বলবো। আশ্চর্য কি জানো, সেই কবে করেছি তো দেখলাম কিচ্ছু ভুলে যায়নি গো, কিচ্ছু না। হ্যাঁ, অত বড় নূরজাহানের পাঠ আমি একটুও ভুলিনি। ঠিক আছে, ঠিক আছে। ও সব গল্প না, আমি আমি তোমার কাছে পরে সব শুনবো। তুমি এখন চলো, তবু বাড়ি ফেরার আগে তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়তে চলো। বেশ, তাই চলো। কাল সকালে তবু দোকানে না বেরোনো অব্দি বিছানা থেকে না ফিনার অশাতান করে ফেলবে, হইচই বাড়ি। আচ্ছা 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 আচ্ছা, আমি কি খুব অপরাধ করে ফেলেছি সুপ্রভা, যে এই ছেলের ভয় আমায় গর্তে সেতুতে হবে? এই দেখো, এই দেখো, তুমি তুমি আবার ছেলে মানুষই শুরু করলে। ওর দিনটা একবার ভাবো, সংসারের সব ঝড় ঝাপটা তো ওকেই সইতে হয়। বাকি ছেলে মেয়েরা তো সব যে যার রাস্তা দেখে নিল। ও তো তবু তোমাকে আমাকে ফেলে পালায়নি। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তিনটে পেট চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে বলে ওসব বাজে কথা, ওসব বাজে কথা। ওই বাকি দুটো ছেলের বউয়ের মতো ওর বউ যদি এসে আমাদের সহ্য করতে না পারে, ওই ভয়েও বিয়ে করছে না। হয়েছে, মনের কথা বলতে পেরেছি, খুশি? জানি না, বিয়ের কথা বললেই বলে দোকান থেকে ক পয়সা আয় হয় যে আর একটা পেট স্বাদ করে বাড়াতে যাব। আর শুধু তো বউ নয়, এরপর বাচ্চা কাচ্চা ও মেলা খরচ। আমি ওসবের মধ্যে নেই। এছাড়াও আরো কারণ আছে, আরো কারণ আছে। কি কি কারণ আছে? দেখো, তুমি এসব বুঝবে না, তোমার মোটা মাথায় সব ঢুকবে না। বুঝেছি, আমার নয় মোটা মাথা। তুমি নিজে ঠিক হয়ে থাকলেই তো পারতে নাকি? আমি আবার কি করলাম? তুমি তো খুব ভালো করেই জানো সুপ্রভা যে তপু কেন বিয়ে করছে না। জানো না না? মেয়ে পক্ষের বাড়ি থেকে ভালো পণ পাচ্ছে না বলে তপু বিয়ে করছে না, এটাই আসল কথা, শুনে রাখো আমার। তপুর অনেক দিনের স্বাদ, অনেক দিনের স্বাদ। ওই শ্বশুরের পয়সার দোকানটা বেশ ভালো করে সাজাবে, এই পুরোনো বাড়িটা ছেড়ে নতুন ফ্ল্যাটে গিয়ে উঠবে, টিভি ফ্রিজ এইসব দিয়ে তিনি বাড়ি ঘর সাজাবেন। আমার বলতেছে, আমার জানা আছে, জানা আছে। চুপ করো, চুপ করো। ছি 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 ছি, নিজের ছেলেটাকে আমার লোভী ভাবতে তোমার কি একটু বাজে না গো? হায় 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 রে রমণী, একদিকে তোমার পুত্র, অপরদিকে তোমার স্বামী, তুলা লন্ডনের জন্য পক্ষের সমান সমান। তুমি হচ্ছে সেই মধ্যিখানের কাঁটা যে স্থির করতে পারে না কোন দিকে ঝুঁকবে। বলো তো, বলো তো কোন পালা থেকে বললাম, বলো দেখি, বলো 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 বলো। জানি নে বাপু। আরে নগেন অপেরার সামাজিক পালা, ওই পতির পুণ্যে সতীর পুণ্য, সে বছরে পালাটাকে হিট করে তো মনে নেই? কোন বছর? মা, কি এর মধ্যে ভুলে গেলে? দেখো কাণ্ড। বসো বসো বসো, বলছি বসো। আরে এই বছরটা কেউ ভুলে গো? হ্যাঁ, আরে যে বছর মধ্যে তপু হলো গো, মনে পড়ছে? হ্যাঁ, এই খুব বড় একটা বন্যা হলো না গো সেই বছর? আমরা পুরুলিয়ার ভিতরে সব আটকা পড়ে গেছিলাম যাত্রা দল। তখন তো এরকম ফোনের ব্যবস্থা ছিল না, মোবাইলের। তখন একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে তোমার কিচ্ছু মনে পড়ছে না? বলো, মনে পড়ছে না? গল্পে গল্পে রাত কেটে যাবে। তুমি এখন চলো, তাড়াতাড়ি খেয়ে দে, তুমি শুয়ে পড়তে চলো। শোনো, বলো। আমি তোমাকে এখানে খাবার এনে দিচ্ছি, এখানে? তুমি তাড়াতাড়ি খেয়ে এ দে। তুমি কে কানা খেয়ে চললে কোথায়? আচ্ছা, ওটা পরে খেলেও তো হবে, আমার কাজ আছে। এ কি তোমার চন্দনা পিঠে যে বাসি হলে সোয়াদ লাগে?
এই যে প্লাস্টিকের দাঁতটা কিন্তু শোয়া গেল। তুমি দাঁড়াও, আমি কষ্ট করে এসে একটু দাঁতে কেটে যাও, দেখো কি সুন্দর নরম আর কি অপূর্ব গন্ধ। কোথায় পাবো এসব জিনিস? আমাদের কি সেই কেনা ক্ষমতা আছে গো? একটুখানি দাঁতে কাটা আমি দেখি, একটুখানি খাও, দেখো ঠিক বলে কি বলো বলো। হ্যাঁ বাহ, দারুণ, তবু চলে এসেছে, চমৎকার। তবু চলে এসেছে। ক্যামেরা থাকলে একটা ছবি তুলে রাখতাম তোমাদের। এই দেখ না, একটুখানি বসো না। কি এগুলো? ও, প্যাস্ট্রি। হ্যাঁ, তুই খাবি না? কোত্থেকে এলো? না, তোদের জন্য এনেছি, তোদের জন্য এনেছি, খা বাবা খা খা। হ্যাঁ, আমি কিনিনি, ওরা দিল তাই। কারা? কমল কিশোর বাবুর চেলারা তো। ওই, ও কি অসভ্যের মতো সব কথা বল? তবে খেলা হতে গেল কমল কিছু ছোট ওই বাচ্চা মেয়ে, ও, ওই তো যে মঞ্চে উদ্বোধন সঙ্গীত গাইলো, নাচলো। হ্যাঁ, তোমায় কি বলবো সুপ্রভা, কি আশ্চর্য, তুমি ভেবে দেখতে পারো না, তুই নিজে মঞ্চে গেয়ে নাচছে, চারদিকে ব্যাপার নয় গো, ছোট্ট মেয়ে এইটুকু। আরে রবীন্দ্রসঙ্গীতটা গাইছিল, ভুলে গেল। দাঁড়া দাঁড়া, এমন বলছি আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার দেবা। দারুণ গাইছে মেয়েটা, অসাধারণ গাইছে, অসাধারণ। জানো মা, আমি রোজ সকালে যখন দোকান খুলতে যাই, তখন অনেকগুলো কুকুর এসে আমার দোকানের সামনে জড়ো হয়। আর আমি বিশু চায়ের দোকান থেকে কতগুলো বিস্কুট নিয়ে ওদের দিকে ছুঁড়ে দিই। তখন ওদের চোখে মুখে যে খুশি দেখতে পাই, আজ বাবার মুখটাও তেমনই খুশিতে জল করছে। বুঝতে পেরেছ? তবু তুই তোর বাবাকে কুকুর বললি? ছি মাছি, ওনাকে কুকুর বলবো আমি? কি আছে গো? এত বড় বুকের পাটা আছে আমার। কি আছে? উনি একজন মহান শিল্পী, কমল কিশোর বাবু ওনাকে আবিষ্কার করেছে। সিনেমার নায়ক আর নায়িকারা ওনার ছবি সই নিয়ে যাচ্ছে, সই। হ্যাঁ, আমি কে যে ওনাকে কুকুর বলতে যাব? এ তবু, এই তুই সব শুনেছিস? শুধু শুনিনি, দেখেছি পর্যন্ত। দেখেছি তবু, আমার অভিনয় দেখেছে? এ তুই সত্যি সত্যি দেখেছিস? তুই দর্শকের মধ্যে ছিলি নাকি রে? কই, আমি তো তোকে দেখতে পেলাম না। স্বাভাবিক, হ্যাঁ? তখন তো তুমি বিভোর ছিলে। অন্ধকারে লুকিয়ে থাকা দর্শকদের দেখবার মতো তো তোমার নয়। ও, তা ঠিক। আর তাছাড়া তাছাড়া কি বল? তাছাড়া আমি তোমার দেখবার মতো জায়গায় দাঁড়িয়েছিলাম না যে তুমি আমাকে দেখতে পাবে। তাহলে কি তুই কোথাও লুকিয়েছিলি? হ্যাঁ, অন্ধকারে লুকিয়েছিলাম, এমন ভাবে লুকিয়েছিলাম যাতে পাশের মানুষটা আমাকে দেখতে না পায়। কেন লুকিয়েছিলি, কেন? আমার লজ্জা করছিল। লজ্জা? হ্যাঁ হ্যাঁ, লজ্জা করছিল। কেন কেন? তুমি একজন পুরুষ মানুষ হয়ে মেয়েদের সাজ সেজে মেয়েদের মতো ঢং করছিলে, কথা বলছিলে, গান গাইছিলে, তাই দেখে আমার লজ্জা করছিল। বুঝতে পেরেছো? লজ্জা। দর্শকদের মধ্যে সবাই যখন তোমাকে দেখে হাসাহাসি করছিল, তখন আমার লজ্জা করছিল। আচ্ছা, কি কে বোঝায় বলো তো? হ্যাঁ? আরে তো যাত্রা করার অভিনয়, কে বলে একটা একটা জীবনে দেখেছিস? একটা কথা বলবে না তুমি, তপু। নির্লজ্জ একটা কাজ। তবু কি সব বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার এই বুড়ো বটটা আমাকে পাগল করে দেবে। পাগল, পাগল হয়ে যাবো আমি। 12 বছর ধরে যেটাকে আমি চাপা দিয়ে রেখেছিলাম, এক মুহূর্তে সেটাকে উড়িয়ে দিল। কি না, পাড়ার ফাংশনের স্টেজে উনি একটু দেখাবেন, একটু। না মানে ব্যাপারটা তুই বোধহয় অন্যভাবে দেখাচ্ছে। এত লোভ তোমার? না, কুকুরের মতো কেউ কেউ করে গিয়ে ওদের হাতে পায়ে ধরে স্টেজে উঠলে, ঘামটা নাচলে, ঘামটা। তারপর কোত্থেকে এক বাক্স কেক নিয়ে নাচতে নাচতে উনি নিকুচি করেছে তোমার কেকে। তপু, তপু, না তপু না, এটা হাত দেওয়ার অধিকার আর তোর নেই।
এটা আমি তোর মার জন্য এনেছি, তো এটা তোর মার জন্য এনেছি। না, আমার মা কারোর ভিক্ষের জিনিস খাবে না। যদি খেত তাহলে বদ্দা যেদিন মাকে তার নতুন ফ্ল্যাটে নিয়ে যেতে চেয়েছিল বিনে মাইনা ঝি করে রাখবে বলে, সেদিনই মা চলে যেত। আমার মা তোমার মতো লোভী নয় যে কুকুরের মতো ল্যাজে খাবে। ছি 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 ছি। মান সম্মান সব একেবারে তবু ছি ছি। তবু তুই 12 বছর ধরে কি চাপা দিয়ে রেখেছিলি রে? ও বোঝো না, আবার ব্যাখ্যা করে। বুঝতে পারছো না সুপ্রভাত? হ্যাঁ, বুঝতে পারছো না? আমার নাম রমণী মোহন। আমি ছেলেবেলা থেকে যাত্রা দলে মেয়ে ছেলে থেকে অভিনয় করে বেরিয়েছি। লোকে আমাকে বলতো রমণী মোহিনী। এইটা তোমার ছেলে সহ্য করতে পারছে না, তুই বুঝতে পারছো না, সহ্য করতে পারছে না। তাই ওই দেখো, দেখো, দেখো। তাই শোনো, বলো। এই বাড়িতে হ্যাঁ, এই সংসারে থাকতে হলে তোমাকে শুধু মন হয়ে থাকতে হবে, রমণী নয়। তাই তো আছি রে। 12টা বছর ধরে তো আমি অর্ধেক হয়ে বেঁচে আছি। নামটা ছেটে ফেললে কি একটা গোটা মানুষকে ছেটে ফেলা যায়? তবু যায়? খবরদার, খবরদার, তুমি আমার নাম পর্যন্ত মুখে আনবে না। তোমার জন্য দেখছি আমার এ শহরে ব্যবসা করে খাওয়াটাই বদ্ধ হয়ে গেল। কি তবু তবু তুই 12 বছর ধরে কি চাপা দিয়ে রেখেছিলি? আমাকে সব খুলে বল না বাবা। যে কথাগুলো লোকে বলতো, যে কথাগুলো দাদারা বলতো, সেই কথাগুলো আজ শুনতেই আবার আবার লোকে বলতে বলতে গেল। লোকটা লোকটা বোধহয় হিজড়ে। না হলে এত ভালো নকল করে কি করে? কি ভাবো? হ্যাঁ, কি ভাবো তুমি নিজেকে? ওরা সবাই তোমার অভিনয় দেখে প্রশংসা করছিল না, বাহবা দিচ্ছিল? মোটেই না, মোটেই না। সবাই হাসাহাসি করছিল, এমনকি তোমার এই কমল কিশোর বাবুরাও। হ্যাঁ, খুব মজা পাচ্ছিল তোমাকে দেখে। আর তুমি এমনই নির্লজ্জ বেহায়া যে বুঝতেই পারবে না। তাহলে সবাই তোমাকে বাহবা দিচ্ছে, বাহবা বাহবা দিচ্ছিল। তবু তুই যা বুঝিস না তাকে একদম কথা বলতেছ না। একদম না, একদম একদম। আমাকে অভিনয় শেখাতে এসছে, আমাকে অভিনয় শেখাতে এসছে। ওরে আমি 12 বছর বয়স থেকে যাত্রাপালায় অভিনয় করি রে। ওই অভিনয় চলাকালীন দর্শকরা যখন হাততালি দেয় তখন তার মধ্যে কতটা আবেগ আছে, কতটা মুগ্ধতা আছে, আর কতটা ব্যঙ্গ আছে আমি খুব ভালো করে বুঝি, ভালো বুঝি আমি এসব। তা না, আসলে তুই আমাকে সব ভুল বোঝাবার জন্য বলছিস। পারবি না, তবু কোনোদিন পারবি না, কোনোদিন না, কোনোদিন পারবি না, কোনোদিন না। ও, আমি না হয় অভিনয়ের কিছু বুঝি না, কিচ্ছু না, কিচ্ছু। কিন্তু তুমি যখন সন্ধ্যাবেলায় খ্যামটালি সেজে রিক্সা করে বাড়ি ফিরছিলে, তখন সারা শহরের লোক তোমাকে দেখে হাসাহাসি করেনি, টিটকিরি দেয়নি? কি ভাবো তুমি নিজেকে কে জানে? এরপর রাস্তায় মুখ দেখানো যাবে, কোনো খদ্দের আসবে আমার দোকানে মাল কিনতে? কেউ আসবে না। আচ্ছা, আচ্ছা, আমার অভিনয়ের সাথে তোর ব্যবসার কি সম্পর্ক? দোকানে খোঁজ আসবে না কেন? আসবে না, আসবে না। কেন আসবে না জানো না? কেন? রাস্তাঘাটে দেখোনি হিজড়ে দেখলে লোকে কিরকম ঘেন্নায় দূরে সরে যায়? এই শহরে এত দোকান থাকতে একটা হিজড়ের দোকান থেকে কেউ মাল কিনতে আসে না। তবু ওই একটা কথা বারবার উচ্চারণ করতে তুই লজ্জা করছে না? কারণ মানুষটা তোর পয়সায় খাই বলে তুই যা খুশি তাই বলে যাবি? ওরে ওরে, আজ যে তুই মুখের কথা বলছিস, ব্যবসা করে খেতে পাচ্ছিস, তোর তোর তুই দাদা তার বউ বাচ্চা নিয়ে চলে যাবার সাহস দেখাতে পেরেছি। তোদের
তোদের দুই বোনের বিয়ে হয়েছে, তারা স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করছে। সেসব সেসব কি করে হয়েছে? কার জন্য? কে তোদের জন্ম দিয়েছে? কে মানুষ করেছে তোদের? ওই ওই মানুষটা যদি রাতের পর রাত জেগে মুখে রক্ত তুলে অভিনয় না করতো, তাহলে কোথায় থাকতো তোর বড় বড় কথা? আসলে আসলে সুপ্রভা, তোমার ওই আদরের ছোট ছেলেটার বিজ্ঞান সম্পর্কে সামান্য ধারণাটুকু নেই গো। ওরে ওরে, আমি যদি নপুংসকতন্ত্র তো পৃথিবীর আলো দেখতে পেতিস না বাবা। জানি সে কথা হচ্ছে না, আমি বলছি যে আমাদের জন্ম দিয়েছো বলে একটা কাজ ছুটলো না তোমার কপালে, বেঁচে বেঁচে সেই ও যদি আর একবার কথাটা উচ্চারণ করে, তুই কি কি করলে সুপ্রভা? তোমার মাথা গরম করা উচিত, হাই প্রেশার রয়েছে তো। কি কাণ্ড দেখো! বসো বসো বসো, এখানে বসো, এখানে বসো 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 বসো, আগে বসো। ছি 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 ছি। তুমি কি কি করলে সুপ্রভা? ও বাচ্চারি খেটে খুটে বাইরে থেকে এসে মাথা গরম করতেই পারে। তুমি তো মা, তুমি তো ধৈর্য ধরে শুনবে কথাগুলো। না সুপ্রভা, একদম উচিত কাজ করনি, একদম উচিত কাজ করনি, একদম উচিত কাজ করনি। তুমি খাবারের ব্যবস্থা করবে। যা বাবা, তুই হাত মুখ ধুয়ে নেগা, তোর মা খাবারের ব্যবস্থা করছে। যা, তুই খাবারের ব্যবস্থা করবি। বাবা, তুই বাড়ি থেকে এসছিস, হাত মুখ ধুয়ে নেগা, তোর মা তোর খাবারের ব্যবস্থা করছে। তুই যা, ভেতরে যা। না কেন খাবারের ব্যবস্থা কর না, প্রত্যেকে কি হয় আমার ভালো লাগে না। থাক, আমার খাওয়া নিয়ে কাউকে ভাবতে হবে না। কেন 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 কেন? এক সংসারের জন্য এত কিছু করেও যখন দাদাদের সঙ্গে আমার কোনো ফারাক নেই, দেখলে দেখলে তুমি দেখলে এখন আমার আর কাউকে কিছু বলবার নেই। সরে যাও, সরে যাও। তুই ভুল করছিস, সরে যাও। ভুল করছিস তো, অসহ্য। ভুল করছিস, তুই ভুল করছিস বাবা, ভুল করছিস। তুই কি করেছিস না করেছিস সেটাও জানি না, জানি না। তুই আসার একটু আগে তোকে নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। হ্যাঁ বাবা, বিশ্বাস কর, তোকে নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই ছেলে বাপের জন্য করবে, বাপ ছেলের জন্য করবে, এটাই তো স্বাভাবিক। এই নিয়ে তো বলা বলিস বা কি আছে বলবি? আমি কিছু বলতে চাইনি। আমি মেয়ে মানুষ, কতটুকুই বা বুঝি। যথেষ্ট বুঝেছ, যথেষ্ট। ওই বাউন্ডুলে মানুষটাকে নিয়ে সারাটা জীবন আমিও কিছু কম কষ্ট পাইনি রে। তবু তবু সব কিছু সয়ে বুক বেঁধে থেকেছি। ভেবেছি আমার ছেলেরা মানুষ হলে একদিন আমার সব দুঃখ, না, কপালের দোষ কন্যা কে। তবু তুই আমার উপর রাগ করিস নি বাবা। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। তুই বস বাবা, আমি খাবার নিয়ে আসছি। তোর মার কথায় তুই রাগ করিস না তপু। তো যতটুকু বোঝে ততটুকুই তো বলেছে। আমার আর কি বল, সারা জীবন এগায় এগায় ঘুরে ঘুরে যাত্রা করে বেরিয়েছি, আর মাস গেলে কটা টাকা পাঠিয়ে এই সংসারে কর্তব্য শেষ করেছি। সব যাতনা ওই তো সয়েছে না। তুই তুই তোরা যদি কিছু বলিস তো ওর হ্যাঁ, ও তো একটু কষ্ট পেতেই পারে নাকি? আমি তো মাকে কিছু বলিনি। আচ্ছা, তুমি কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর আজও দাও। কি বাবা, কি বল? এত কাজ থাকতে এইটাকে বেছে নিলে কেন? তুইও কিন্তু কোনোদিন জানতে চাসনি তবু, কোনোদিন না। ওদিন তো বলনি। তা ঠিক। আচ্ছা ঠিক আছে, খা বাবা খা, খেতে খেতে বলছি, খা খা। খেয়ে নে, খেতে খেতে বলছি, খেয়ে নে, খেয়ে নে।
আমার বাপ বুঝলি, মানে তো ঠাকুর দাদা যখন মারা গেলেন তখন তো আমার তো 12 বছর বয়স। পয়সা করে আমার লেখাপড়া সব বন্ধ হয়ে গেল। বাইরের বড় ছেলে সংসারের দায়িত্ব সে ঘাড়ে পড়লো, তো কোথাও তেমন কোনো কাজ পাচ্ছিল না। 12 বছরের ছেলে কি বা কাজ করবো, এই বা আমার কাজ দেবে বল? ওই গায়ে ঘুরে 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 বেড়াতো। হ্যাঁ, তো ওই যাত্রাপালা দেখার একটা নেশা ছিল বরাবরই, জানিস তো। ওই গায়ে আশপাশে কোথাও যাত্রা দল এলে না সব কিছু ফেলে দিয়ে চলে যেত। হ্যাঁ, এমন সময় আমাদের গায়েটা যাত্রা দল এলো, মা বোনের সব এলো। তো আমি পাড়া দেখতে গেছি, পাড়াটোলা দেখে পাড়ার শেষে আর কি ওই গ্রিন রুমে অধিকারে বসে গেছে, বলেন আমার একটা কাজ দিতে পারেন গো। তিনি বলেন এখানে তো কাজ তো তেমন কিছু নেই, একটা করতে পারলে একটা করতে পারলে কিন্তু কাজ যাবে। তাই না, আমি তো কোনো করিনি, তবে শিখিয়ে নিলে পারবো মনে হয়। ঠিক আছে, কালকে দেখা যাবে। তারপরের দিন আমি আবার ওই পাড়ার শেষে গ্রিন রুমের কাছে গেলাম অধিকারের মশাইকে। তিনি তখন একটা পাঠ দিলেন, অক্পুর সংবাদ। হ্যাঁ, অক্পুর সংবাদ পাড়ায় চন্দ্রাবলীর পাঠটা তিনি আমার দিন, বুঝলেন? বুঝলি, রেশাল টেশাল জামা বলেন কি এই তোমার দ্বারা হবে গো, তুমি লেগে পড়ো। ব্যাস, বাপ পিঠে মন নরম সরম করে মেয়ে ছেলে সাজাচ্ছে মেয়ে। আসলে কি হয়েছিল, ওই যে পাঠটা সেটা করতে আগে সে হঠাৎ কাউকে কিছু না বলে পালিয়ে গিয়েছিল, যাত্রা নাকি মাঝে মধ্যে সে হয়তো হয়। ওই জায়গায় বহাল হয়ে গেল। তারপর আমার দেখে গে মেন পাঠ পেতে আরম্ভ করলো। তোর নামটা হয়ে গেল তো নায়িকাদের রোল। সে ধর একদিকে আমি রিচিয়া করছি, নুরজান করছি, ওদিকে সীতা মনীষা বেহুলা দ্রৌপদী। তো আমার কাজ আছে, বিছানা করতে হবে। আমি তো খেতে খেতেই কথা বলছি গো, আলাদা সময় তো নিয়ে নিখো, খাওয়া খেয়ে খেয়ে। তবু তুই কিছু নিবি বাবা? না। খা। আচ্ছা, হুম তোমার বাড়ির লোকেরা, হুম কাকা ঠাকমা, এরা কি তোমায় কিছুই বলতেন না? খুব পছন্দ করতাম, খুব অনেক। বাহ, একবার কি হয়েছে শোন, একবার কি হয়েছে, আমি না 3 দিনের ছুটিতে বাড়িতে এসেছি বুঝলি, আর মা না আমাকে ছাগল ধরে ঘর আটকে রেখে দিয়েছে, আর ঢেকে দেবে না। কি করি, পরের দিন তোমার শো আছে, শো কামাই পাওয়া যাবে না, জানলা দিয়ে সারা পাড়াটা ছেলেকে ডেকে সে কথা হলে পালিয়ে গিয়েছিল। তারপর বহুদিনের বাড়ি মুখও হয়নি। অনেকদিন পর একবার ফিরতে হলো, বিয়ের সময় দেখ। হ্যাঁ, মনে হচ্ছে আরো একবার তোমাকে ঘরে বেঁধে রাখবার দরকার আছে। কারণ আজ তুমি যে কাণ্ডটা করলে সেটা ক্ষমা করা যায় একটাই শর্তে। হ্যাঁ। আজ এই মুহূর্ত থেকে তোমার এই বাড়ি থেকে বেরোনো বন্ধ, ঘরের চৌকাঠ পর্যন্ত ঢেকে পারবে না তুমি। এই সে কি রে, এই সারাদিন কি ঘরের মধ্যে বসে থাকবে? ভালো। তাহলে তো আমার কানের মাথাটা খাবে। আরে বাবা, ভালোই তো, জীবনের একটা বড় সময় তো বাবা তোমার সঙ্গে ছিল না, তোমাকে একা একা কাটাতে হয়েছে। এখন বাকি দিনগুলো দুজনে মিলে একসাথে উপভোগ করো। হ্যাঁ, তোমাদের যা কিছু দরকার আমাকে বলবে, আমি নিজে পারি, লোক দিয়ে পারি, করে দেবো। না মানে আমি বলছিলাম যে আমি চাই না মোহন দত্তকে এই অঞ্চলের বাসিন্দারা রমণী মোহন হিসেবে দেখতে পাক। ও ও ও তুমি কিচ্ছু ভেবো না গো। কটা দিন গেলে সবাই সব কিছু ভুলে যাবে। তবু তবু কাজের চাপে কিচ্ছু মনে রাখতে পারবে না। তখন তখন আবার সব ঠিক হয়ে যাবে। শুধু এই কটা দিন একটু শান্ত হয়ে থেকো লক্ষ্মীটি। কিন্তু আমার অপরাধটা কোথায় সুপ্রভা, আমার এমন শাস্তি পাওয়ার মানেটা কি আমাকে তো বোঝাতে হবে নাকি, তুমি বলো। দোহাই তোমার,
তুমি এ নিয়ে আর বেশি কথা বাড়িও না। ও বুঝিস, ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে তাই হবে। আচ্ছা সুপ্রভা, বলছিলাম অনেকদিন এই আমাদের মেয়েটার এই কুকুরটার কোনো খবর পাইনি গো। জামাইটার কি একটা শরীর খারাপ হয়েছিল বলছিল না, একটু গিয়ে খোঁজ নিয়ে দেখে এলে হতো না? বল না, হতো না? ভালোই আছে নিশ্চয়, তা না হলে এই, তুমি কি কুকুর বাড়ি যাবার নাম করে পালিয়ে যাবার কথা ভাবছো নাকি গো? হ্যাঁ না গো না, পালিয়ে যাওয়ার বয়স কি আমার আপনার আছে? হ্যাঁ তাছাড়া সারা জীবন কপাল দোষে আমি যা পাইনি, এই শেষ বয়সে এসে আমি তা হাতছাড়া করতে চাইনি গো। কি? তোমার তোমার নরম হাতের সেবা। খুব হয়েছে ঢং। এখন তুমি এই তাড়াতাড়ি শুয়ে পড়ো দেখি। কথাটা বিশ্বাস কেলে না তো, আমি কিন্তু সত্যি সত্যি বলেছিলাম গো, সত্যি সত্যি বলেছিলাম। আচ্ছা আচ্ছা সুপ্রভা, এই যে ধরো আমি আমি তোমার সঙ্গে যে এইভাবে কথা কই, তোমার কেমন লাগে? সত্যি করে বলবো, খারাপ লাগে না, মনে হয় স্বামী না সতীনের সঙ্গে কথা কই। তাহলে সত্যি সত্যি একটা সতীন দরকার ছিল বলো। আমার কি সতীন নেই ভাবো? হ্যাঁ তোমার ওই পোশাক অর্চিলি তো আমার সতীন গো। পোশাক পরছিল সতীন, ও মেয়ে বলেছো বাবা, পোশাক পরছিল। ও সবার অবস্থা হয়ে গেছে। ঠিক আছে শুয়ে পড়া যাক। পোশাক পরছিল সতীন, বড় দামি কথা করে ফেলেছে গো। তাই তো গো, পোশাক পরছিলি তো তোমার সতীন। আহা গো, পোশাক পরছুল, সুপ্রভাত। হ্যাঁ জয় মা, আমি শুয়ে পড়ছি, পারলে খাবার জলটা মাথার কাছে রেখে দিও তুমি। জয় মা, জয়। কে? আগে আমি আমি কে? আমাকে আপনি চিনবেন না, দয়া করে যদি দরজাটা খোলেন। আচ্ছা দাঁড়ান, দেখছি কোনি, দাঁড়ান দাঁড়ান, দেখছি দেখছি। দাঁড়াও দাঁড়াও, ও, তোমাকে বলেছি না দেখ তো সকালবেলা কে এলো, দেখ দিনি, দেখ, দেখ, দেখ। সকালে কেউ আসে আর কি। কে, কাকে চাই? আগে আমি অবনী তালুকদার, রমণী মোহন বাবুর সঙ্গে একটু দেখা করতে চাই। ও নামে এখানে কেউ থাকে না, থাকে না? থাকে না। সে কি? তবে এই এলাকার অন্তত 5 জন লোক আমাকে এই বাড়িটাই দেখালে। আচ্ছা লোক তো মশাই, আপনি এই ভোর রাতে এসছেন দেখা করতে? 5 মিনিট ওনার সঙ্গে কথা বলি আমি চলে যাব। আমার আর অন্য কোনো মতলব নেই, আপনি বিশ্বাস করুন। বললাম তো হবে না, উনি এখন ঘুমোচ্ছে, আপনি আসুন। আমি উঠে পড়েছি তো,
তবু আমি তো উঠে পড়েছি। তবু তুই আমায় ঘর থেকে বেরোনো বন্ধ করছিস, কিন্তু বাইরের লোককে তো ভেতরে আসা বন্ধ করতে পারিস না। আপনি ভেতরে আসুন গো ভাই, ভেতরে আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। আপনি আপনি আমাকে আপনি চিনতে পারবেন না, কিন্তু আপনাকে আমি ঠিক চিনেছি জানেন। কেমন করে, কেমন করে? আমার খুব খারাপ লাগছে জানেন, হ্যাঁ। কারণ এই অসময়ে আপনাদের বিরক্ত করতে এলাম। হ্যাঁ। আসল কথাটা কি, সকাল 9:30 ট্রেনটা ধরে হ্যাঁ। আমাকে সেই তমলুক ফিরে যেতে হবে। তমলুক? এখন না এলে তোমার আর আশাই হতো না, এই আর কি। ঠিক আছে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তবু তুই সকাল সকাল উঠে পড়ছিস, তোকে তো আবার দোকানে বেরোতে হবে। তুই যা বাবা, তাড়াতাড়ি হয় তৈরি হয়নি না, উনি 5 মিনিট পর কথা বলে বেরিয়ে গেলে আমি দরজা বন্ধ করে দেবো। তুই যা বাবা, যাবে। ভাই আপনি বসুন। আপনাকে একটা প্রণাম। ও মামা, মামা, জয় রামকৃষ্ণের জয়, জয় রামকৃষ্ণের জয় হোক। কোনোদিন তো এত কাছে আপনাকে পাবো ভাবিনি। কেন গো, কেন গো? কতদিন ধরে কত জায়গায় যে আপনাকে আমি খুঁজছি, তার ইয়কটাই। এই দাঁড়ান, 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 আপনি আমায় খুঁজছেন? হ্যাঁ। আপনি আগে এখানে বসুন তো, আমার দলের লোক এসে মনে হচ্ছে। বসুন, 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 বসুন। বল, বল। রমণী মোহন বাবু, হ্যাঁ, খুব ছোট থেকে, হ্যাঁ। একেবারে এতটুকু বয়স থেকে আমি আপনার সব অভিনয় দেখেছি। ধরেছি, ওই ধরেছি। রিজিয়া পালাই, রিজিয়া, হ্যাঁ। পতির পুণ্যে সতীর পুণ্য, তারপরে লক্ষ্মীবাই, মনসা মঙ্গল, বিরোহিণী রায়, নলদমন্তী, মীরা বটুয়া, এই সব দেখেছেন? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। ভাবলে হ্যাঁ। আমার এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। হ্যাঁ, হ্যাঁ, মনসা মঙ্গল পালায়, হ্যাঁ, আপনি বেহুলা। হ্যাঁ। আবার চাঁদ মেনে পালায়, আমি মনসা। আপনি মনসা। তখন কোথায় বেহুলার সেই কান্না? মনসার দু চোখে যেন তাও তাও করে চলছে দাবানল। শরচন্দ্র ভয়া কেমন শুনো তুমি, আমি দেবী বিশহরী। হ্যাঁ। দেব সোনাবাদের কন্যা আমি, পৃথিবীর সকল নাগ নাগিনী আমার বশীভূত। ত্রিলোকে সকলে আমাকে ভুজঙ্গ জননী বলেই জানে। তাদের ছেড়ে তোমার পুজো পেতে কেন এত ব্যাকুল হয়েছি সে কথা আমি নিজেই জানি নে। তবু তোমাকে আমি বলি চাঁদ মেনে, তুমি আমার যতজন সন্তানের বধ করেছো, তাদের সকলের বিষয়ে আমার সর্বাঙ্গে জ্বালা ধরিয়েছে। তা থেকে একমাত্র তুমি আমাকে মুক্তি দিতে পারো। পূজা দাও, পূজা দাও, চাঁদ মেনে পূজা দাও, পূজা দাও সকল সাপে। কেউ না। কিন্তু দেবী, আমি তোমার সকল সাপেদের পূজা দেব, কিন্তু আমি তোমাকে দেব না। তাই হবে চাঁদ মেনে, তাই হবে। পৃথিবীতে আমার সকল সন্তান সাপেদের সংখ্যা অগণন। তারা তারা তোমাকে ফোনায় ফোনায় আচ্ছন্ন করে তুলবে। 3 পক্ষ কালেও তুমি তোমার পূজা শেষ করতে পারবে না। তার চেয়ে তার চেয়ে তার চেয়ে তুমি ত্রিলোকের সকল সর্পের নামে একসাথে পুজো দাও, তাতেই তোমার মঙ্গল। আরে এখানে একটা গান ছিল। না, না, না। আরে হ্যাঁ, বেহুলার গান, মনসা তো। আরে 3-4টে ডায়লগ আছে, তারপরে কেন আমি ভুলে গেলাম। দাঁড়াও। হতে পারে, হতে পারে। আসলে কি হয়েছে জানেন, বাদ দাও, বাদ দাও। অনেকদিন পরে তো সব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কথা রমণী বাবু, বলো, বলো, বলো। আপনার তখন বয়স হয়ে গিয়েছিল বলে কি আপনি ওই বেহুলা ছেড়ে দিয়ে মনসার পাঠ দিলেন? না, বসতে ব্যাপার না, বসতে ব্যাপার নয়। আচ্ছা তুমি বলো, একঘেয়েমি রোল করতে কারো চিরকাল ইচ্ছা করে? বলো না, না। মাঝে মধ্যে পাল্টে পাল্টে করতে ইচ্ছা করে না? আর তাছাড়াও হ্যাঁ, আপনার ওই বয়সে হ্যাঁ। ওই বিদ্যা সুন্দর পালায়, হ্যাঁ। হিরে মালিনী নাচ আর গান, ও বাবা, যে দেখেছে সে জীবনে কোনোদিন ভুলবে না। হ্যাঁ, ওসব অমর স্মৃতি হয়ে গেছে গো। মাথা কুটলেও কিচ্ছু ফিরে পাওয়া যাবে না। পুরোনো সমস্ত জিনিসই তুমি খেয়াল করে দেখো, পুরোনো সমস্ত জিনিস যা হারিয়ে গেছে না, মাথা কুটলেও ফিরে পাওয়া যাবে না। অমর স্মৃতি হয়ে গেছে সব। আচ্ছা, একটা কথা, বলো। আপনার ওইসব দিনের নাচ গান এখন একটু কিছু মনে পড়ে না? তুমি এই বয়সে আমাকে আর নাচতে বলোনি বাবু। আমি না মেয়েদের কণ্ঠটাই আগের মতো আর লাগাতে পারছিলাম না গো। হ্যাঁ, লাগাতে পারছিও না। তাহলে গান? এ মনে থাকার কথা না, আজকে না বহুকাল হয় কিচ্ছু। আরে আপনি একটু চেষ্টা করুন না। তুমি বিপাকে ফেলছো, আমার মনে থাকার কথা নয়। আপনি ভাবলে হবে। খুব মুশকিলে ফেললে আমাকে দেখছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন বলছো আমি হ্যাঁ, হ্যাঁ। চেষ্টা করে দেখছি। তবে তোমার ওই হিরে মালিক না কি বললেও মনে পড়বে কিনা কিন্তু জানি না। যা মনে আসবে গেয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। কথা সুর সব হাওয়া হাতে বেড়াতে হবে গো। একটু সুরটা মনে করে নি ভাই, দেখ কবে কার জানি কার কথা কোথায় সুরে লাগাবো আমি জানি গো। দেখ
মালিনী মনে পড়ে হ্যাঁ মনে পড়ে মালিনী মালিনী তো রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায় মালিনী তো রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায় মিছে কানা কেঁদে আর মজাস নেই আমায় মিছে কানা কেঁদে আর মজাস নেই আমায় মালিনী 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 তো রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায় এইরকম রাখছিল আস্তে, আস্তে। মনে আসতে কি ভেবেছো কি বাড়িতেও টিকতে দেবে না ঠিক করেছো নাকি? না মানে ওই হ্যাঁ ভদ্রলোক এসছেন তো ওর সঙ্গে কথা বলতে গিয়ে একটু জোরে হয়ে গেছে। এই যে মশাই 5 মিনিট তো অনেকক্ষণ হয়েছে, এবার আপনি আসুন। আসলে কি হয়েছে জানেন, অনেকদিন পর ওনাকে দেখে না সব কেমন যেন গোলমাল হয়ে গেছে। আর 5 মিনিট, এবার দেখবেন আমি ঠিক চলে যাব, ঠিক চলে যাব। যাও দলে যোগ দাও আবার। এই দেখো এনাও আমার বড় ভক্ত লোক গো, বড় ভক্ত লোক। এই ছেলেবেলা থেকে আমার সমস্ত ভালো ভালো অ্যাক্টিং গুলো দেখে ফেলেছে। হ্যাঁ কি যেন নাম হয়? অবনী, অবনী। অবনী তালুকদার। অবনী তাহলে খুব ভালো। বসো ভাই বসো, কতদিন পর আমার লোক পেলে। বসো 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 বসো। আচ্ছা, কি করছেন কি করছেন? মোদের চোখে অবশ্য এতকাল রমণী মোহন বাবু একাই লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি ছিলেন, কিন্তু আজ সত্যি সত্যি লক্ষ্মীনারায়ণকে পাশাপাশি দেখে আমার চক্ষু সার্থক হলো। কিন্তু আপনি এখানে? আমাকে আপনি বলবেন না, লজ্জায় মরে যাব। রমণী মোহন বাবু আর আমি সমবয়সী হলেও সম্মানে আপনারা অনেক বড়। আচ্ছা বেশ ঠিক আছে ঠিক আছে, ও তোমাকে এবার থেকে তুমি বলবে, আর আমি তো তালে গলে কখন বলেই ফেলেছি। এই তুমি আমার তত্ত্ব বসে বসো, তোমার নিজের লোক। এই শোনো, 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 তত্ত্ব বসো, তোমার নিজের লোক। হ্যাঁ বসো বসো, ভালো করে বসো। এই তুমি আমাদের একটু চা খাওয়াবেন? আমি চা করে নিয়ে আসছি। যাও যাও যাও, ভালো করে চা করে নিস। হ্যাঁ ও কতদিন পর এমন লোক পেলুম গো। অনেকদিন পর। আসলে কি জানো, এই মনের মতো মানুষ পেলেন আমার বাবু বয়সের কথা মাথায় থাকে না, চা থেকে ঠিক করে ফেলে। বলো, একটা কথা রমণী মোহন বাবু, বল, বল। আমি কিন্তু আপনার সব খবর রাখি। হ্যাঁ সে তো দেখতে পাচ্ছি। ওই সে বছর বিষ্ণুপুর পালায় আপনি একটা করতে করতে অসুস্থ হয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ সে হ্যাঁ, রাত্রির আসরে আমি ছিলাম। তুমি তুমি ওই পালায় ছিলে? হ্যাঁ, সেদিন রাত্রে, হ্যাঁ কি বলো, কি হয়েছে বলো সেদিন রাত্রে বলো। সেদিন রাত্রে আপনি একটু বেশি মদ খেয়ে ফেলেছিলেন। না আপনার পাঠ ভুল হচ্ছে। না 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 পাবলিক চাচা, না না, মিথ্যে কথা মিথ্যে কথা। মদ আমি কোনোদিন খাইনি, মদ আমি ছুঁয়ে দেখিনি। ওরা আমার খাবারের মধ্যে কিছু বিষ মিশিয়ে দিয়েছে। খারাপ? ওই যে সুবল সামন্তের দল। কেন? আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারি আমাকে সরাবার চক্রান্তরা ভেতরে ভেতরে এত দূর করে ফেলবে। আমি পেলুম না গো, আমার তো কমাল। কি লাভ হলো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে? ওদের কি লাভ হলো? পেরেছিল দল রাখতে? জানি না পারেনি, পারেনি। জানি না জানি না। আসল জায়গায় জোর থাকলে পাহাড়ের দরকার হয় না। হ্যাঁ। এ কথা দুনিয়ায় বারবার প্রমাণ হয়ে গেছে রমণীমোহন বাবু। আমি আমি সব ভুলে যেতে চাই গো, সব ভুলে যেতে চাই। আমার কেবল একটাই দুঃখ জানো, একটাই দুঃখ। আচ্ছা আচ্ছা, ওইসব পুরনো কথা ভেবে মন খারাপ করে কি লাভ বলুন তো? না না, ওই সুবল সামন্ত আমায় তাড়িয়ে দিয়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই ভাই, তুমি বিশ্বাস করো। তবে আমার একটাই দুঃখ, ওরা মিথ্যে অপবাদ দিয়ে সারা জীবনের মতো আমার অভিনয় থেকে কেড়ে নিল। এই দুঃখ বলা যায়? এই দুঃখ কেউ কোনোদিন ভুলতে পারে? তুমি তুমি বলো সুপ্রভা, এগুলো কেউ ভুলতে পারে না? এই নিন, হ্যাঁ, ধরুন। দেখতেই তো পাচ্ছেন মানুষটার দশা। ওকে এসব কথা মনে করিয়ে আর কষ্ট দেবেন না। মনে আমি করাতে চাই না মা, তবে কিনা আমার এক বোন থাকে পাশের পাড়ায়, সে অসুস্থ শুনে কাল রাত্রে দেখা করতে এসেছিলাম। হঠাৎ দেখি পাড়ার বিচিত্রানুষ্ঠানে রমণী মোহন বাবু অভিনয় করছেন। দেখলাম কিছুই হারিয়ে যায়নি সেই চেনা ধরন,
সেই দাপট, তাই তাই এভাবে ছুটে না এসে আমি পারলাম না মা। বলছিলাম কি, রমণী মোহন বাবু যদি চান, মানে যদি চান, তাহলে তাহলে তিনি আবার আগের মতো অভিনয় করতে পারেন। অভিনয়? হ্যাঁ আমি? হ্যাঁ হ্যাঁ। এই কোথায় গো, কোথায় গো? কেন? কোথায়? আমার দলে, হ্যাঁ? তমলুক থেকে দক্ষিণে 12 কিলোমিটার দূরে আমার একটা দল আছে। হ্যাঁ। যদিও খুব ছোট দল, হ্যাঁ। সকলেই প্রায় অ্যামেচার আর্টিস্ট। হ্যাঁ। আমার বাবা তো খুব যাত্রা পাগল লোক ছিলেন, আমিও সেই রোগের রুগী। বাবা দেহ রাখলেন, তার নামে দল খুললাম, ত্রিভুবন অপেরা। সিজনে সিজনে গোটা 20 শো পাই। রমণী মোহন বাবুকে পেলে না একবার বড় করে ছাপ দিয়ে দেখতাম। আমার অভিনয়? হ্যাঁ এই আমার মুখে রং, হ্যাঁ চোখের পাতায় কাজল, হ্যাঁ। ভুরুতে কালি, আমার অভিনয়, আপনি আমার অভিনয়। বিশ্বাস করুন, আপনার আশীর্বাদে আমি অল্প বিস্তর লিখতে পারি। আমার দলের পালাকার আমি নিজেই। জানেন জানেন আমার অনেক দিনের স্বাদ, দ্রৌপদীকে নিয়ে একালের মেয়েদের দুঃখ কষ্ট মিলিয়ে মিশিয়ে আমি একটা নতুন করে পালা বাঁধি। আপনাকে পেলে যাজ্ঞ সেনী দ্রৌপদী, আগো, আগো। আচ্ছা রমণী মোহন বাবু, বলো। আপনার ভূতেশ্বর মন্ডলকে মনে পড়ে? কোন ভূতেশ্বর, কোন ভূতেশ্বর বল? আরে আপনার সঙ্গে নল রাজা করতে যিনি। নল রাজা করত ও ভূত? হ্যাঁ ভূত, ভূত কোথায় আছে, কেমন আছে গো? কত কাল তার সঙ্গে আমার দেখা হয়নি গো। সে এখন কেমন আছে গো? হ্যাঁ, কেমন আছে? ভালো ছিলেন না, বয়স হয়েছে, হ্যাঁ। চোখে ভালো দেখেন না, ও তার উপরে অভাব। আহা গো। আমি ওকে আবার আমার দলে নিয়েছি। তাই? অনেকদিন পর অভিনয় করতে পেরে শরীরটা বেশ একটু চাঙ্গা হয়েছে। যাক বাবা, যাক। অভাবও একটু ঘুচেছে। বেশ। ওই ওই ভুতু বাবুকেই দেবো কৃষ্ণ। হ্যাঁ? ভূত কৃষ্ণ করবে? ভূত, ভূত তুমি কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ তুমি অতি ছল, অতি ছল, অতি কুটিলে তুমি। আপনি যাবেন আমার সাথে? যেতে তো, যেতে তো আমার মনটা হাইচাই করে গো, মনটা হাইচাই করে। আচ্ছা, মানুষ কি আর আগের মতো আমাকে নেবে গো? হ্যাঁ দেবে। আপনি যাবেন? আমায় নিয়ে চলো না, আমায় নিয়ে চলো, আমায় নিয়ে আপনি চলো। সত্যি যাবেন? হ্যাঁ, যাবো। না, লজ্জা করে না তোমার? সুপ্রভাত। পালায় সত্যিকারের মেয়ে ছেলে নামানোর জন্য ওরা তোমায় কি অপমানটা না করেছিল। তুমি তুমি আবার ও পথে যেতে চাও? তুমি না প্রতিজ্ঞা করেছিলে ও পথে তুমি আর কোনোদিনও যাবে না গো? ভুলে গেছে মা। একদিনে সবাই সব ভুলে গেছে। যারা ওনার নামে বদনাম রটিয়ে রাতারাতি নাম আর টাকা রোজগার করবে বলে যাত্রা দলে মেয়ে ছেলে দাঁড়িয়েছিল, তারা তারা আজ আর কেউ নেই। কিন্তু আজও ওনার সপক্ষে মানুষের মনে সে কি ভক্তি, সে যদি আপনি একবার নিজের চোখে দেখে আসেন মা জননী। কোনো দরকার নেই। আপনি আপনি এখান থেকে চলে যান বাবা। দয়া করে এই মানুষটাকে আর কষ্ট দেবেন না। বাকি কটা দিন ওকে আমার কাছে থাকতে দিন। ও যাবেন না? তা আপনি, আমি কিন্তু বড্ড আশা করে এসেছিলাম। কালকে রাত্রে ওনার অভিনয় দেখে বড্ড লোভ হয়েছিল। ভেবেছিলাম রমণী মোহন বাবুকে নিয়ে আবার বড় করে থাক সব কথা। এতে আমার নাম আর ঠিকানা আছে। যদি কোনো দরকার লাগে একটা খবর দেবেন, একটা একটা পোস্টকার্ড ফেলে দেবেন, এই অবনী তার হাজির হয়ে যাবে। একটা প্রণাম।
কি ভাবছো? হ্যাঁ। আমি তোমার খুব ক্ষতি করলাম না? এখন বুঝতে পারবে না, পরে ঠিকই বুঝতে পারবে। কে বলেছে আমি বুঝতে পারি না? সব বুঝতে পারি না, সব। ভালোই তো করেছো না বলে দিয়েছে। ভালো করেছো, ভালো করেছো না বলে দিয়েছো। এই বয়সে আমি আর কুলোতে পারতাম না গো, দমে কুলোতে পারছি না, শরীরে পারছি না। ওই কাল কমলবাবুর মঞ্চে নূরজাহান করতে গিয়ে খুব ভালো টের পেয়েছিলাম গো, কিছুই হচ্ছে না। দেখতে দেখতে কত বেলা হয়ে গেল বুঝতেই পারলাম না না গো। দাও দাও, বাজারের থলিটা এই বেলা দাও, বাজারটা সেরে এনে দি, দাও গো, বাজারটা সেরে এনে দি, দাও। না, ও, তোমাকে আর রোদের মধ্যে কষ্ট করে বাজারে যেতে হবে না। তুমি এখন শুধু বিশ্রাম করো গে, যাও তো। কি আশ্চর্য ব্যাপারে, আমার বিশ্রাম নেই, তোমাদের কেন এত মাথা ব্যথা আমি বুঝতে পারি না। দেখো যদি বাজারটা সেরে না না এনে দিই, তখন তো বাজার থেকে তো আমার দোকান থেকে এসে খেতে চাইবে তোমার কাছে, তখন তো। ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলেই গেছিল। আমার তো এখন ঘর থেকে বেরোনো বন্ধ, কর্তার হুকুম রয়েছে। ভালো ভালো, খুব ভালো রমণী মোহন, আমার তোমার বিশ্রামের ভালো, আমার বিশ্রাম তোমার, আমার দেখি দেখি দেখি। কি থাক থাক, ভালো, খুব ভালো, খুব হয়েছে, খুব হয়েছে, কি হলো কি? খুব হয়েছে। ওভাবে সরিয়ে দিলে যে? আমাকে আমাকে দেখি আমাকে শাহজাহানের মতো ঘরে বন্দি করে রেখে তোমায় ঔরঙ্গজেবের মতো ভক্তি না করলেও চলবে। তুমি যেখানে যাচ্ছ যাও, আমার আশীর্বাদ তোমার মতো এমনি থাকবে। তুমি এখন যাও, এখান থেকে যাও। মা, ঘন্টা খানেকের মধ্যে বাজারটা পাঠিয়ে দিচ্ছি আমি। মোহন বাবু, ও মোহন বাবু, আরে যে তপন, কাল তো তোমার বাবা বিচিত্রা অনুষ্ঠান মাফ করে দিয়েছে, ও, আচ্ছা, তাই আচ্ছা। সকাল হতে দৌড়ে চলে বেশ, এলাম। বেশ, বেশ। এরাও এসছে। কারা? আরে এই কই এর সুভাষ, এসো ভেতরে। হ্যাঁ হ্যাঁ, চলো, আসুন, চলো, আসুন। চলো, চলো, চলো। বাইরে কেন রেখে? এরাও কথাবার্তা বলবে। হ্যাঁ, হ্যাঁ, আপনারা বসুন, আমি বাবাকে ডেকে দিই। হ্যাঁ ঠিক আছে। মা, হ্যাঁ বলুন। মা, এরা কালে আরে বাবাকে নিয়ে ঘরে এসো, কমল বাবুরা এসছে। কোনো চিন্তা করবেন ওলা, বসুন, বসুন, আপনার বাবা আসছে। আপনার কথা রেখেছি। কেন কেন কেন? আর সারা শহর এখন আপনার কথাই বলছে। আমাকে ভাই বলে লজ্জা দেবেন না। বাসায় ছুপা রুস্তার সুযোগটা না দিলে কে চিনতো ভাই? দাঁত লাগিয়ে দিয়েছে। আপনি আমার অতিথি বিশ্বাস করতে পারছেন। আপনি বসুন, বসছি। আগে বসুন। এবারের বিচিত্র অনুষ্ঠানে আমরা অনেক দামি দামি শিল্পী এনেছিলাম, কিন্তু সবাইকে ফেল করে দিয়েছেন আমাদের ওই মোহন বাবু। কমলদা, বলছিলাম যে আপনারা সবাই বসে কথাবার্তা বলুন, আমার দোকান খোলার সময় হয়ে গেছে, আমি এগোই। আরে দাঁড়াও, একদিন দোকান খুলতে দেরি হলে কিছু যায় আসে না। ব্যবসা বুঝছেন দীপক বাবু? হ্যাঁ বলুন। মোহনবাবু সেদিন যখন গিয়ে বললেন উনি অভিনয় করতে চান, আমি মাথা ঘামাই। আর তাছাড়া আমি বুঝতেও পারিনি সত্যি যে উনি অভিনয় বলতে ঠিক কি করতে চাইছে। তারপরে ভাবলাম প্রতি বছর তো এই দর্শক টানার জন্যে সন্ধ্যেবেলাতে আমাদের ওই কমেডিয়ানরা একটু ভাড়ামো টাড়ামো করে, যে এবার নারী বৈচিত্র্যই হোক। আর শত হলে উনি আমার পাড়ার লোক, আবার পয়সা করিও লাগছে। আপনারা সবাই একটু চা খেতে খেতে কথা বলুন, আমি চা। বলতে হয় না, দিদি ওসব যাবে না, যাবেন না, এরা বারবার আসবে, জ্বালাবে। কেন? কেন জ্বালাবে কেন? আরে কই হে সুভাষ বলো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, ইনি সানন্দা পত্রিকা থেকে এসছেন, দীপক রায়। ওই মোহন বাবুর একটা ইন্টারভিউ নেবেন। ইন্টারভিউ? হ্যাঁ, কিসের? যে আপনার বাবা হ্যাঁ। সেকালের একজন বিখ্যাত বেনে পুতুল ছিলেন। হুম। মানে যে সমস্ত পুরুষ অভিনেতারা মহিলা সাজে মঞ্চে অভিনয় করতেন, ও, তারা আজকে অনেকে হারিয়ে গিয়েছেন। তাই আপনার বাবার সেই দিনের স্ট্রাগলফুল লাইফ সম্পর্কে আমাদের পত্রিকায় ছাপা হবে, ছবি ছাপা হবে, সবাই পড়বে, জানবে, এটাই আর কি। ও আচ্ছা, এতে আমাদের লাভ? যে লাভ মানে? দেখুন, কিছু মনে করবেন না, এখানে কমলদা আছেন, উনি আমার এলাকার বিধায়ক। উনি মানে সবার সামনেই কথাটা বলতে চাই,
দেখুন, বাবার ছবি কাগজে ছেপে আপনারা হয়তো লাভবান হবেনি, কিন্তু তাতে আমাদের আমাদের অবস্থা কি কোনো পরিবর্তন হবে? আমাদের যে অভাব, সে অভাবই থেকে যাবে। মানে আপনি কি দাও? আচ্ছা ঠিক আছে, আপনি বলুন। বলো তপন, তোমার কথা আমাদের শোনা দরকার। আমি মন মুরুখ একটা স্ন্যাপিং। হ্যাঁ, ও ও হ্যাঁ 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 হ্যাঁ। নিন 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 নিন, ওপরে বড় বড় অক্ষরে লিখে দেবে না যে অভাবী লোকশিল্পী এখন ছেলের সংসারে বোঝা। তপু, তুই আবার কি পাগলামো শুরু করলি এই লোকজনের সাথে? পাগলামো নয় মা, পাগলামো নয়। কিছুদিন আগে খবরের কাগজে দেখোনি, সেকালে এক নামজাদা অভিনেতা লোকটা না খেতে পেয়ে ফুটপাতে মরে পড়ে রয়েছে। ছবিটা তো দেখে সবাই আহা উহু করে উঠলো। লেখালেখি করলো কতজনে, কিন্তু তারপর তারপর তার পরিবার পরিজনদের খবর কেউ নিয়েছিল? ওনারা তো ছবিটা ছেপে দিয়ে খালাস হয়ে যাবেন। তারপরের দায়িত্ব নেবেন ওনারা? পারবেন না। দেখেছো সুপ্রভা, দেখেছো তোমার ছেলে কিরকম বুদ্ধিমান হয়ে উঠেছে। হ্যাঁ, এই কমলবাবুকে হঠাৎ করে বাড়ির মধ্যে পেয়ে কিরকম নিজেদের অভাবের কথাগুলো বলে নিচ্ছে। দেখো দেখ। কেন বলবো না? ওনারও তো এভাবে আগে কোনোদিন আমার বাড়িতে আসেনি। আর যখন আমার ভাঙা ঘরে পা আচ্ছা দিয়েছে তপনবাবু, আপনি আপনার বাবাকে লোকশিল্পী বলছেন কেন? হ্যাঁ। উনি তো যাত্রায় ফিমেলের অভিনয় করতো। তাছাড়া যাত্রা তো ঠিক লোকশিল্প না। না না সুভাষ, হ্যাঁ, এই কথাটা তুমি ঠিক না। যাত্রাটা কিন্তু লোকশিল্প। হ্যাঁ, এখন কিছু ব্যবসাদারী মানুষ এর মধ্যে বিভিন্ন রকম কায়দা কানুন ঢুকিয়ে এটাকে সস্তা করে তুলেছে। তোমাদের এই সিনেমার নায়ক নায়িকাদের ডেকে এনে এর থেকে ফায়দা তোলার চেষ্টা করছে। যাত্রাটা কিন্তু লোকশিল্পই। ঠিক তাই। আর সেই কারণেই আমার আমার বাবার মতো শিল্পীরা সব বসে যাচ্ছে। মুনাফা লুটছে ব্যবসাদারেরা। এক্স্যাক্টলি। তপু, হ্যাঁ। তুই দোকানে যা, বাকি কথা তোর বাবাই বলবে। ঠিক ঠিক। আমি বরং উঠি। আপনি চলে যাবেন এখন, তো একটু বসলে তপন, হ্যাঁ আচ্ছা, কথা, হ্যাঁ বলুন বলুন। তুমি তোমার বাবাকে খুব শ্রদ্ধা করো না? আপনি কি কথা বলছেন? কোন ছেলে তার বাবাকে শ্রদ্ধা না না, বাবা হিসেবে নয়, তবে? শিল্পী হিসেবে শ্রদ্ধা করো। হ্যাঁ, 100 বার করি। তাহলে কাল তুমি লুকিয়ে লুকিয়ে তোমার বাবার অভিনয় দেখছিলে এবার কেন? ভুল হচ্ছে। কেন তুমি মুখ ফুলিয়ে সামনে সাইডে বসে দেখতে পারলে না? না না, আপনি ব্যাপারটাকে ওইভাবে কেন ভাবছেন? না। আপনি আমার জায়গা থেকে ভাবার না, চেষ্টা না। করুন, দেখুন ভুল হচ্ছে। না, না। আমায় বলতে দাও। দেখো তপন, মানছি মানুষের জন্য যতটা করা উচিত আমরা ততটা করতে পারিনি, এমনকি তাদের চেতনাও হয়তো সেভাবে জাগাতে পারিনি। আর তাই তোমার বাবা যখন কাল রিকশায় করে মহিলা সাজে বাড়ি ফিরছিলেন, তখন কিছু লোক তাকে দেখে হাসাহাসি করেছে। কিন্তু তুমি কেন খেপে গিয়ে তাদের একজনকে হাত দিতে গেলে? তপু, কাকে মারামারি করেছিস? কেন এসব? মারামারি দশটাদর্শি মতো আমার ছেলেরা এসব সামলে নিয়েছে, মিটমাট করিয়ে দিয়েছে, নইলে জল অনেক দূর গড়াতে পারতো, এমনকি পলিটিক্যাল পাওয়ার এসে পড়তো। হ্যাঁ, সামলে নিয়েছি। কিন্তু তখন তুমি কেন এই কাজটা করতে গেলে? তাতে তো মনে হয় তুমি তোমার বাবার কাজের জন্য গর্বিত নও, লজ্জিত, তাই না? উত্তরটা আমি আপনাকে দিই কমলবাবু। ওর বাবাকে শ্রদ্ধা টদ্ধা করে কিনা আমি জানি না, তবে হ্যাঁ ভালোবাসে। কিন্তু বাবা যে কাজটা করতে পারতো, মানে পারতো আর কি, সেটাকে কিন্তু ঘেন্না করে, জানেন? ঘেন্না করি ঘেন্না করি করি তো। কেন করি বোঝো না? কেন? তোমার অন্য কোনো কাজ জানা ছিল না? একটাই কথা, মেয়ে সাজতে গেছিলে কেন? লোকে সবাই তোমাকে হিজড়ে বলে, তুই এসব কথা বলিস না। গায়ে লাগে না না? তুই চুপ কর। আর যদি হিজড়েই হবে তাহলে পুরোপুরি হতে পারলে, তুই এসব কথা বলিস না। কতই যদি তুমি ভালো মেয়ে সাজতে পারো, তাহলে কেন চুপ কর। কেন সুমন সামন্ত তোমাকে খাবার ঝাঁকারি চালিয়ে দিল? কেন কেন? দাঁড়াও সুপ্রভা, দাঁড়াও। ওকে আজকে ওর উত্তরটা শুনে যেতে দাও।
ওই যে একটু আগে আমি বলছিলেন না কিছু ব্যবসায়ী মনোবৃত্তির মানুষ যাত্রা শিল্প সর্বনাশ করছে, ঠিক তাই সুমন সামন্ত সেই রকম একজন লোক ছিল। তারও স্বাদ হয়েছিল শহরে যাত্রা দলের মতো স্টেজে মেয়ে ছেলে হেরোইন নাচাবে, কিন্তু আমাকে না শোনালে সেটা হচ্ছিল। তাই নানাভাবে আমাকে অপদস্থ করবার চেষ্টা করেছিল, জানেন, নানাভাবে। সেবার বিষ্ণুপুরের পাড়ায়, কমলবাবু বিষ্ণুপুরের পাড়ায় নয় শোয়ের আগে আমার খাবারের মধ্যে কি সব বিষ মিশিয়ে দিয়েছি। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারি। আমি সে রাত্রিতে করছিলাম সীতার বনবাস পালা, মঞ্চে দাঁড়িয়ে আমি তখন সীতার পাঠ বলে চলেছি, যদি যদি প্রতিমোর যদি প্রতিমোর যদি প্রতিমোর খেলেন চরণের অবতু পদ তলে আখি জলে ধোব পাদ খানি মম গুণমণি কৃপা করিবেন তাহে। শুনেছি সজনী দয়ার সাগরে রাম অবলায় বাম নহিবেন তিনি কহু। সখী সখী দেহ দেহ বেনি ঘুচায়। আমি এইভাবে পড়ে গিয়েছিলাম, কিছুতে উঠে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, মনে করতে পারছিলাম না পরের সংলাপগুলো কি যেন, কথাটা কি যেন, রামকণ্ঠ, রামকণ্ঠ আর যার অলঙ্কারে কি না, কণ্ঠে যা রাম নাম দান, কণ্ঠে যা রাম নাম অলঙ্কারে কি কাজ তাহার। সখী সখী সখী, আমার মাথাটা এরকম করছে কেন, আমি সব ভুলে যাচ্ছি কেন। সখী সখী প্রাণ তারা জুড়াবে আমার পায়, না প্রাণ আমার জুড়াবে তাহার পায়। এই এই চলতে চলতে না পাবলিক খেপে উঠল, বললো রমণী মোহন মদ খেয়েছে, মদ খেয়ে এসছে যে উঠে সীতার চরিত্রকে কলঙ্কিত করছে কেন, মেরে তোরা মঞ্চে থেকে নামিয়ে দে, ওরে তোরা চুপ করে বসে থাকি, তোকে মার না কেন। ব্যাস 35 বছর ধরে অনেক ঘাম দিয়ে ভালোবাসা দিয়ে যে জমিটা আমি আমার পায়ের নিচে তৈরি করেছিলাম, এক মুহূর্তটা কেড়ে নিল, রটিয়ে দিল। আমি নাকি সত্যি সত্যি হিজড়ে, তাই নেতা ভাব করে উঠে বলছে কে নটলক্ষ্মীকে অপমান, আমার নাকি ক্ষমতা শেষ হয়ে গেছে, আমি আজকে একটা সালপাতা মাত্র, আমি কেউ না, কিচ্ছু না, কিচ্ছু না। কমলবাবু, কালকে সন্ধ্যে কিছুক্ষণের জন্য হলো আপনি আমার হারিয়ে যাওয়া জীবনটা ফিরিয়ে দিয়েছিলেন। না বসাই, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। সম্পদ আমার। আপনার একটু বসুন, বসুন বসুন, আমি ভেতর থেকে আসি, বসুন ভাই, বসুন, বসুন। অপূর্ব, অসাধারণ। মনে হলো চোখের সামনে একটা ইতিহাসকে জীবন্ত হয়ে উঠতে দেখলাম। ফাইন ফাইন। তপন, তোমার দোকানের অবস্থা যে খুব একটা ভালো নয় তা আমি জানি, তার জন্য আমার পক্ষে যতটা করা সম্ভব নিশ্চয়ই আমি করব, কিন্তু একটা কথা বলে রাখি, শিল্পীকে ভালোভাবে বাঁচতে সাহায্য না করলে শিল্প যেমন বাঁচে না, তেমনি আবার শিল্পটাকে শ্রদ্ধা না করলে, তাকে বাঁচিয়ে রাখতে না পারলে শিল্পীকেও বাঁচানো যায় না, কথাটা মনে রেখো। যাক, এবার তাহলে আসল কথাটা মাসিমা আর তপন বাবুকে বলে ফেলি, কি বলুন কমলদা? হ্যাঁ বলো। দীপকদা, কাল আমাদের ফাংশন প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেছেন আমাদের তথ্যমন্ত্রীর বিয়ে। উনি তো মোহনবাবুর অভিনয় দেখে রীতিমতো একদম মুগ্ধ হয়ে গেছেন, তাই এক রাতের মধ্যে তথ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা প্রায় পাকা করে ফেলেছেন। কিসের ব্যবস্থা পাকা করে? পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক বছর যাত্রা, থিয়েটার, সিনেমার শিল্পীদের পুরস্কার দিয়ে থাকে। সেই তালিকায় এবছর সম্ভবত তোমার বাবার নাম থাকছে। হ্যাঁ, হ্যাঁ, সত্যি? মা? শুধু তাই না, এই যে দীপকদা আজ এখানে এসেছে, সে শুধু এই মোহনবাবুর ইন্টারভিউ নিতে নাই। এই দীপকদা, আমি তো সব বলছি, আপনি বলুন কিছু। হ্যাঁ বলুন। কাল রাত্রে ওনার অভিনয় দেখে আমি আমার এডিটর দিদিকে ফোন করলাম। দিদি দেখলাম বেশ ভালোই চেনেন ওনার, বহু বছর আগে কোন এক গ্রামে দিদি ওনার অভিনয় দেখেছেন। দিদি এখন টিভি সিরিয়াল নিয়ে খুব ব্যস্ত, উনি চান
রমণীমোহন বাবুকে দিয়ে কয়েকটা এপিসোড করো। আশা করি তো আপনাদের আপত্তি হবে না মাসিমা? এ ব্যাপারে আমি কি বলবো? তপু তপু যা বলবি তুই বল। আচ্ছা জীবন বাবু, হ্যাঁ বলুন। এই সুবাদে আপনারা এনাদের কত টাকা দিতে পারেন? দেখুন এটা তো ঠিক এই মুহূর্তে বলা যাবে না। আরে এক্স্যাক্টলি না, আনুমানিক তো বলা যায়, সেটাই বলুন। আনুমানিক 3-4টে এপিসোড হলে 1000-20 তো বটেই। 20,000? হ্যাঁ, যাক ভালো। টাকাটা তাহলে তপনের দোকান সাজাতে কাজে লাগবে, কি বলো তপন? হ্যাঁ, তাছাড়াও যদি ব্যাংক লোন টোন নিতে চাও আমাকে বলো, আমি সব ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, চলি বৌদি আজকে? হ্যাঁ, এতক্ষণ থাকলে একটু চা খেয়ে গেলে হতো না? না বৌদি, আজকে নয়, ওই যেদিন রমণীমোহন বাবুর অনুষ্ঠান টিভিতে দেখানো হবে সেদিন এই ঘরে বসে টিভিতে অনুষ্ঠান দেখতে দেখতে চা খেয়ে যাবো, কি বলো সুভাষ? অবশ্যই অবশ্যই। টিভি আমরা কোথায় পাবো? কোনো চিন্তা করবেন না মাসিমা, আমি সব ব্যবস্থা করে দেবো। যদি ইনস্টলমেন্টে নিতে চান তাও হয়ে যাবে। আমার কাকার ইলেকট্রনিক গুডসের দোকান আছে, সাহা ইন্টারনেট। আরে জানো তো তপন, ইন্টারন্যাশনাল। তুমি শুধু একবার বলবে, সব ব্যবস্থা করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চিনি জানি। প্রয়োজন হলে অবশ্যই বলবো আপনাকে। ঠিক আছে, চলে বলি তখন হ্যাঁ। দেওয়ার বাবু চলুন। আরে সুভাষ সবাই সবাই দেরি হয়ে গেল। সুভাষ, হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। কমলদা আপনি এখন, আমরা আসছি। আর দেরি করো না, মিটিংটা দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনার বাবাকে একটু ডেকে দেবেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেন? যাওয়ার সময় ওনাকে একটু প্রণাম করে দিন। ও হ্যাঁ, দিচ্ছি। মা মা, না না, বাবাকে নিয়ে ঘরে এসো, কমলা করে চলে যাচ্ছেন। এক মিনিট। কই এসো তাড়াতাড়ি। আরে কি কমল বাবুরা চলে গেছেন নাকি? হ্যাঁ, কমল বাবুরা চলে। কি বাবা, কি করছে? শহরের শিক্ষিত ছেলে, আমি অশিক্ষিত গ্রামের মূর্খ নতুন, আমি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলে আমার অপরাধ হবে যে বাবা। প্লিজ এভাবে বলবেন না। সাংবাদিক হিসেবে নয়, এই প্রজন্মের একজন মানুষ হিসাবে আপনাকে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছা করলো। চলে সুপ্রভাত দেবে। তপন বাবু, হ্যাঁ, ও হ্যাঁ, চলো। কে আমায় ডাকছে? চিন্তামণি বলে কে আমাকে ডাকলো? ও তুমি মহানন্দ? কিন্তু আমি তো কারোর বউ ঠাকুর নই। কেউ তো কোনোদিন আমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেনি। কেউ তো কোনোদিন নারায়ণ সেরা সামনে রেখে আমার হাতে হাত দিয়ে বলেনি, যদি দাং হৃদয়ের মাম। তপু তপু, কি রে, তুই এখনো বাজারে যাসনি? অনেক তাড়াতাড়ি বাজারটা সেরে আয়, যে কিচ্ছু পাবি না, কত বেলা হয়ে গেল। যা। হ্যাঁ, সত্যি তো অনেক বেলা হয়ে গেল। তোর কমলাবাবু এসে ধন্যবাদ সব পাঠিয়ে দিল। এখন আমি বাজারে যাব না দোকানে যাব, কি করবো বুঝতে পারছি না। ও আচ্ছা, এক কাজ করো না, দাঁড়াও দেখি আছে নাকি। এটা রাখ। এটা দিয়ে আমি আবার কি করবো রে? তোমাকে কিচ্ছু করতে হবে না, বাবাকে দাও, বাজারে যাক। তো এলে কি বা পাবে, একটু মাংস নিয়ে আসুক। আর হ্যাঁ, ওই কালকের প্যাস্ট্রিগুলো আছে না, তুমি মুখে দিয়ে যাই। এই নে, এই নে ধর, একটু জল খেয়ে। না, আমি রাস্তায় খেয়ে নেবো। দেখলে দেখলে তুমি তপুর ব্যবহারটা দেখলে তুমি একবার? দেখলাম, লোভে না চোখ দুটো জল জল করছে আর গলায় ঝরছে মিছরি। এসব আবার
ঠিক ওই সুবল সামন্তর মতোই লাগলো। হ্যাঁ, সুবল সামন্তর মতো। এটাই তো আসল কথা গো, এটাই আসল কথা। যেই বুঝেছে আর হিজড়ে বাপটা শুধু লোকের ঢিল আর টিটকিরি খায় না, তাকে বেশ বাজারে চড়া দামে বিকোনো যায়, অমনি দেখো মাংস কেনার টাকা বেরিয়ে তুমি কি গো? এত সব কাণ্ডের পর এরকম কেউ করে? এতদিন পর তুমি তোমার দাম পেলে, তোমার সম্মান পেলে, এটা তো তোমার সুখী হবারই কথা গো। খুব সুখী হয়েছি, খুব সুখী হয়েছি। দেখতে পাচ্ছ না চোখের চোটা আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। আচ্ছা আচ্ছা সুপ্রভা, আচ্ছা সুপ্রভা, আমি সুখী হলে, আমি সম্মান পেলে, আমি পুরস্কার পেলে, আমার রিচিয়া, নুরজাহান, সীতা, দ্রৌপদী, বেহুলা, মনুষা এরা আর কোনোদিন সুখী হবে? বলো, আর কোনোদিন সুখী হবে? এসব করে হয়? নিশ্চয় নিশ্চয় হবে। ওদের জন্যই তো এত সব পাওনা, এত সম্মান। হায় রে নারী, কত সরল তোর মন। রমণীমোহন, তোমার মোহন নামটাই তো ভালো। রমণীর মন তুমি চিনতে পারছো না। বেশ, ওসব কথা তুমি এখন ছাড়ো তো। এই নাও টাকাটা ধরো, বাজার থেকে মাংস নিয়ে এসো, যাও। হ্যাঁ, সেই ভালো, বাজার থেকে মাংস কিনে নিন। হ্যাঁ ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি উনুন ধরাওগে। হ্যাঁ, তুমি উনুন ধরাকে, আমি যাবো আর আসবো। হ্যাঁ শুনো, তুমি উনুন ধরাওগে, আমি যাবো আরে আসবো। প্রভা, আমি যাবো। মাংস কিনতে গিয়ে রমণী মোহন বাবু আর ফিরে আসেননি। তার হয়ে সরকারি পুরস্কারটি গ্রহণ করেছেন তার পুত্র শ্রী তপন মোহন দত্ত। সবাই বলেন রমণী মোহন বাবু নিরুদ্দেশ হয়ে গেছেন। কেউ কেউ বলেন হয়তোবা আত্মহত্যা করেছেন, অথবা পথে ঘাটে দুর্ঘটনায়। রমণী মোহন বাবু স্ত্রী সুপ্রভা দেবী বিশ্বাস করেন তার স্বামী বেঁচে আছেন। বেঁচে আছেন তমলুক থেকে দক্ষিণে 12 কিলোমিটার ভিতরে অবনী তালুকদারের ত্রিভুবনগরে তিনি দ্রৌপদী সেজে অভিনয় করছেন। সেখানে খোঁজ করেও যে তাকে পাওয়া যায়নি, একথা সুপ্রভা দেবীকে জানানো হয়নি। সুপ্রভা দেবী বিশ্বাস তার স্বামী একদিন ফিরে আসবেন। ফিরে আসবেন মোহন দত্ত হয়ে নয়, রমণী মোহন দত্ত হয়ে। ভূমি ধরা ধাম ছাড়ি পঞ্চস্বামী চলে যাচ্ছি মহাপ্রস্থানের পথে। আমি পাণ্ডব করতে দ্রৌপদী দুর্দণ্ড প্রতাপশালী কুচপুরী গৌরবের সাথে রক্তক্ষয়ী যুদ্ধে বিজয়ী বক্তব্যরা কুরুক্ষেত্র রণাঙ্গনে উড়ে আছে পাণ্ডবের বিজয় পতাকা। ধর্মরাজ্য নিশ্চিত হয়ে আছেন রাজা, আমি তার ধর্মপত্নী রানী দ্রৌপদী। রানী আমি, তবু না জানি কি অজানা কারণে দ্রৌপদীর মনে কোনো সুখ নাই। সাধনার মুখে বড় দুর্জয় অন্তনা, বিজয় পক্ষ তয় মুখে বাজে তীব্র হাহাকার। আয় দ্রৌপদী আয়। তাই তাই চলিয়াছে মহাপ্রস্থানের পথে। বিদায় বিদায় বাসভূমি, বিদায় হস্তিনাপুর, বিদায় পৃথিবী, বিদায় 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 বিদায়।